আমি সাগর হাসান, সাতক্ষীরা সদর থেকে। এই ঘটনাটা ঘটে আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে। সালটা ঠিক মনে নেই, তবে 2011-12 সালের দিকের হবে। সরাসরি ঘটনায় যেতে চাই, তার আগে বলে দিচ্ছি ঘটনার নামগুলো আমি আমার নামে দিচ্ছি, কারণ যার সাথে ঘটেছে তার সমস্যা হতে পারে। সাতক্ষীরার ছোট এক গ্রাম, নাম পায়রাডাঙ্গা। আধা শহর আধা গ্রাম বলা চলে। গ্রামে রাতে সাধারণত কেউ একা বের হয় না, বিশেষ করে যমুনা ব্রিজ পার হয়ে যে কাঁচা রাস্তা ধরে বাঁশ ঝাড় পেরিয়ে যেতে হয়, সেখানে নাকি কিছু দেখা যায়। মানুষ বলে ভূতের রাস্তা, কিন্তু শহর ফেরত যুবক রনি এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে খুলনাতে লেখাপড়া করে, কিন্তু প্রতি শুক্রবারে গ্রামের বাড়ি আসে। সেদিন ছিল শুক্রবার রাত। বাস ছাড়তে দেরি হওয়ায় সে সাতক্ষীরায় পৌঁছায় 10টা 20-এ রাত তখন। তারপরে তার বোনের বাসা থেকে বাইক নিয়ে সেখান থেকে চালিয়ে সে গ্রামে ফিরে। 35 মিনিটের পথ, কিন্তু তখন রাস্তা ফাঁকা, নিস্তব্ধ আর ঝিরঝিরে হাওয়া বইছে। সে হেডফোনে গান শুনতে শুনতে বাইক চালাচ্ছিল, কিন্তু বাঁশঝাড়ের কাছে আসতেই বাইকের হেডলাইট হঠাৎ নিভে যায়, গানও বন্ধ হয়ে যায়। তার দেখা হয় একটা মহিলার সঙ্গে। সে ভেবেছিল এটা বাইকের হয়তো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা, সেই কারণেই বাইক চলছে না। হঠাৎ সে বুঝতে পারে রাস্তায় একজন মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে, চুল খোলা, মুখ নিচু। প্রথমে ভেবেছিল কোনো লোক হয়তো বিপদে পড়েছে। এগিয়ে গেল। আপনি ঠিক আছেন? এত রাত্রে একা? কোনো উত্তর নেই। সে আরো এক ধাপ এগোতেই অনুভব করে আশেপাশের বাতাস থেমে গেছে। কোনো পাখি, পোকা, এমনকি নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না। মহিলাটি মাথা তোলে। সে দেখে মহিলাটির মুখ নেই। সে চিৎকার করে ওঠে, বাইকে উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন হঠাৎ সে দেখে সেই মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মাসুদ প্রাণপণে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করে। শেষমেশ বাইকটি গো গো শব্দে আবারও চলা শুরু করে। সে সর্বোচ্চ স্পিড তুলে ছুটতে থাকে। মিনিট 5 যাওয়ার পর তার কাঁধে ঠান্ডা একটা কিছুর স্পর্শ অনুভব করে। কি যেন হাত রেখেছে। সে পেছনে ফিরে তাকাতে সাহস পায় না, কিন্তু স্পষ্টভাবে দেখতে পায় বাইকের সাইড মিররে সেই সাদা শাড়ির মহিলা বসে আছে। মাসুদের শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সে চিৎকার দেবার চেষ্টা করে। একসময় বাইক উল্টে পড়ে যায়। পরদিন ফজরের সময় গ্রামের দুজন চাষি তাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। শরীর ঠান্ডা, মুখে ফেনা, চোখ খোলা, নিঃসাড়। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা প্রথমে স্ট্রোক ভাবলেও পরে মানসিক কোনো সমস্যা বা ট্রমা বলে ধরে নেয়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ওর শরীরে কোনো সাদা ছোপ পড়ে থাকে, যেটা কোনো ডাক্তার কি কারণে হয়েছে তার ব্যাখ্যা দিতে পারে না। 3 দিন পর জ্ঞান ফেরে। তার প্রথম কথা ছিল, আমার পেছনে বসে আছে, তার শরীর ঠান্ডা, মুখ নেই। তারপর সে কাঁদতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আমি বিশ্বাস করিনি। গ্রামের এক প্রবীণ মহিলা হাজেরা রানী বলেন, ওই বাঁশঝাড়ের রাস্তায় আগে এক বিধবা মহিলা থাকতেন। তার স্বামী শহরে কাজ করত। ফিরতে দেরি হয়ে গিয়েছিল তার এক রাতে। কিছু মানুষ তাকে নানাভাবে নির্যাতন করে। সেই মহিলা ওই বাঁশঝাড়ে সেই নির্যাতন সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওই রাস্তায় রাত 12টার পর কেউ গেলে সে আর ফিরে আসে না। আরো অনেকে বলেছে ওই মহিলার আত্মা আজ ঘুরে বেড়ায়, বিশেষ করে যারা মেয়েদের সম্মান করে না বা এই সমস্ত আরো নানান ঝামেলা করে, তাদেরকেই সে টার্গেট করে। যাই হোক, মাসুদ বা যার কথা বলছি সে পুরোপুরি বদলে যায়। সে বাইক চালানো ছেড়ে দেয় এবং সে মাঝে মাঝে বলতো যে ও আমাকে খুঁজছে। আমি জানি তার মা দোয়া তাবিজ হুজুরে ঝাড়ফুঁক সব করেছে, কিন্তু সে আর আগের মতো নেই। সে এখন খুলনায় থাকে না, গ্রামের বাড়িতে মসজিদের পাশে থাকে, নিয়মিত নামাজ পড়ে আর কাউকে ওই রাস্তায় যেতে দেয় না। ঘটনা তো অনেকের কাছে রহস্য। কেউ কেউ বলে মানসিক রোগ,
কেউ কেউ বলে কাকতালীয়, কিন্তু যারা নিজের চোখে তাকে সেই অবস্থায় দেখেছে তারা বলে সবকিছুর ব্যাখ্যা হয় না। আর ওই বাঁশঝাড়ের রাস্তাটার পাশেই ঘর বাড়ি হয়েছে, ল্যাম্পপোস্ট হয়েছে। তারপরও রাতে যখন রাস্তা ফাঁকা পড়ে থাকে, যখন ঘড়ির কাঁটা 12টা ছোঁয়, তখন বাতাসও থেমে যায় সেখানে। কিন্তু এখন আর কাউকে দেখা যায় না। সালটি ছিল 2012। আমার কাকা প্রতি রাতে বন্ধুদের সাথে ক্যারাম খেলতে যেত। তারা যেখানে ক্যারাম খেলতো সেটা ছিল আমাদের বাসা থেকে 40 মিনিটের পথ। আমার কাকা খুবই সাহসী। এমনই এক রাতে ক্যারাম খেলা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। একটু হাঁটার পরেই দেখেন বাজারে চিতই পিঠা ভাজা হচ্ছে। তিনি বাড়ির জন্য কিছু পিঠা কেনেন এবং ওইখানে দাঁড়িয়ে পিঠা খান। পিঠা খেয়ে পানির গ্লাস ময়লা থাকার কারণে পানি আর খান না। কাকা বাসার উদ্দেশ্যে রওনা দেন। শীতকাল, রাত আনুমানিক 11টা বাজে। একটু হাঁটার পর কাকা অনুভব করেন তার পেছন পেছন কে যেন হেঁটে আসছে। কাকা পেছনে তাকিয়ে দেখেন একটি কালো বেড়াল খুব ভয়ানকভাবে তার হাতে থাকা পিঠার দিকে তাকিয়ে আছে। কাকা বিড়ালটাকে দেখে সজোরে লাথি মারেন। একটু হাঁটার পর আবারও সেই বিড়ালটি দেখতে পান। এখন পুরো রাস্তার মাঝখানে সে বসে আছে এবং কাকার দিকেই খুব ভয়ানকভাবে তাকিয়ে আছে। তখন কাকার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করছিল। কাকা সাহস করে হাতে থাকা একটি লাঠি নিয়ে বিড়ালটাকে জোরে একটা বাড়ি দেন। বাড়ি মারার সাথে সাথে বিড়ালটি অদ্ভুতভাবে হাওয়ায় মিলিয়ে যায়। কাকা এটি দেখে অনেক ভয় পান আর ভাবেন বিড়ালটি কিভাবে চোখের নিমিষে এভাবে চলে যেতে পারে। আশেপাশে পুরোটা বাঁশ ঝোপঝাড়ে ঘেরা। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে রাস্তাটি চলে গিয়েছে। কাকা একবার চিন্তা করে পেছনে তাকান। রাস্তা দিয়ে বাসায় যাবেন, কিন্তু ওই রাস্তা দিয়ে বাসায় যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। এটি ভেবে কাকা ওই রাস্তাটি ধরে সামনে এগোতে থাকেন। একটু পর কাকা যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি আসলে প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন পুরো রাস্তার মাঝখানে একটা ডেড বডি কাপড় জড়িয়ে শুয়ে আছে। পূর্ণিমার রাত, চাঁদের আবছা আলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা দেখে কাকার আর বুঝতে বাকি রইল না যে তার সাথে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। তিনি তখন একটা সিগারেট জ্বালান। তার হাতে থাকা মোবাইলে আলো হচ্ছিল না, চারিদিক কুয়াশায় ভরা, ভালোভাবে মুখটি বোঝা যাচ্ছিল না। কাকা একটু সাহস করে ওই পড়ে থাকা শরীরটির দিকে যান এবং মুখে মোবাইলের আলো ফেলেন। মুখটি তখনও কাফন দিয়ে ঢাকা। আমার কাকার পুরো শরীরটা ভার হয়ে যায়। হঠাৎ করে একটা হিমেল হাওয়া এসে ওই শরীরটার থেকে কাফনটা সরিয়ে দেয়। এরপর আমার কাকা যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন দুটো খুব ভয়ানক চোখ ভয়ানকভাবে আমার কাকার দিকে তাকিয়ে আছে। মুখের মাংস থেতলে গেছে, খুব বিশ্রীভাবে একটা হাসি লেগে আছে ঠোঁটে। কাকা এসব আর নিতে পারছিলেন না। চোখ বন্ধ করে সূরা পড়তে পড়তে সামনের দিকে দৌড় দেন এবং একটি বাড়ির দরজায় গিয়ে পড়েন। পড়ার আওয়াজ পেয়ে দরজা খুললে তারা দেখেন যে আমার কাকা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারা ঘরে নিয়ে কাকার মাথায় পানি ঢালেন। একটু পরে কাকার জ্ঞান ফিরে আসে এবং দাঁত লেগে যায় কিছুক্ষণ পরেই। এরপরে তারা কাকার ফোন থেকে আমাদের বাসায় ফোন দেন। তারপর আমরা তাদের বাসায় গিয়ে কাকাকে নিয়ে আসি। পরের দিন থেকে কাকা কথা বলতে পারছিল। এরপর কাকা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমাদের খুলে বলেন। ওই দিন সকাল থেকে কাকার ভীষণ জ্বর আসে এবং রাত হলে স্বপ্নে তিনি সেই মৃতদেহটাকে দেখতে পান। কিন্তু কাকা এই ধরনের স্বপ্ন দেখেন এটি বাসার কাউকে তিনি জানান না। কাকা চাচ্ছিলেন না তাকে নিয়ে কেউ চিন্তা করুক। কাকার এমন জ্বর দেখে গ্রামের একজন হুজুরকে নিয়ে আসা হয়। তিনি ঝাড়ফুঁক করেন, কিন্তু জ্বর কমে না। ওই রাতে কাকার জ্বর আরও বেড়ে যায় এবং স্বপ্নে তিনি আবারও সেই মৃতদেহ এবং বেড়ালটিকে দেখেন। কাকার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে। পানি খাওয়ার জন্য পাশে রাখা জগটা হাতে নিতেই কাকার চোখ পড়ে তার বিছানার ওপর। বাতির আলোতে কাকা স্বপ্নে যে বেড়ালটিকে দেখেছিলেন এবার তিনি বাস্তবে তাকে দেখতে পান। বিড়ালটি আকারে ছিল বেশ বড়। কাকার ঘরের দরজা তখন সম্পূর্ণ আটকানো। বিড়াল কেন ইঁদুরও প্রবেশ করতে পারবে না সেখানে, এত বড় একটা বিড়াল। কাকার আর বুঝতে বাকি রইল না তার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। তিনি আর সইতে পারলেন না। খাট থেকে নেমে দৌড় দেবেন এমন সময় উপলব্ধি করলেন যে পা দিয়ে উনি বিড়ালটিকে লাথি দিয়েছেন, ওই পাটি অবশ হয়ে গেছে।
কাকা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। অনেক জোরে কাকা চিৎকার করে অজ্ঞান হয়ে যান। কাকার চিৎকার শুনে বাসার সবাই ঘরে এসে কাকাকে অজ্ঞান অবস্থায় পায়। পরদিন কাকা বাসার সকলকে ওই রাতের ঘটনা খুলে বলেন। এসব শুনে বাবা অনেক কবিরাজের সন্ধান করতে থাকেন। অনেক কবিরাজের সাথে দেখা পেলেও কাকার এই ধরনের সমস্যার কোনো সমাধান হয় না। ঘটনার পঞ্চম দিন আমাদের বাসায় ঠিক দুপুর 12টার সময় একজন ভিক্ষুক আসে। এই ভিক্ষুকটিকে আগে কখনো দেখা যায়নি। সে আমাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কি যেন বলতে থাকে। তার তাকানো দেখে আমার দাদু তার সামনে গেলে ভিক্ষুকটি আমার দাদুকে বলে, ঘোর অমঙ্গল আসতে চলেছে তোর ছেলের ওপর, ভয়ানক একটা কিছুর নজর পড়েছে। তারপর সে এক কবিরাজের ঠিকানা দিয়ে চলে যায়। দাদু অনেক খোঁজাখুঁজির পরেও ভিক্ষুকটিকে আর কোথাও খুঁজে পায় না। দাদু আমার দাদাকে এই ভিক্ষুকের কথা বলে। দাদা তার দেওয়া ঠিকানা অনুযায়ী গেলে এক কবিরাজের দেখা পায়। দাদাকে কবিরাজ দেখে বলে, কিরে এসেছিস? তোর ছেলে ওই দিন যে মৃতদেহ দেখেছে ওইটি একটা খারাপ জিন। পিঠার প্রতি নজর ছিল জিনটার। তোর ছেলের সব থেকে বড় ভুল ছিল ওই বেড়ালটাকে লাথি মারা, যে কারণে সে হাঁটতে পারছে না। সব শুনে দাদা বললেন, আপনি কি করে জানলেন এসব? কবিরাজটি বলল, আমি সবই জানি। আমার সাথে সবসময় 3টি জিন থাকে, ওরাই আমাকে খবর দেয়। যা তোর ছেলেকে নিয়ে আয় আমার কাছে। যা লাগবে একটা কালো মোরগ, 10 কেজি মিষ্টি, 3 রাস্তার মাটি, আপাতত এইগুলো হলেই চলবে। আর আজকে রাতে তোর ছেলেকে একা থাকতে দিবি না, সাথে তুইও থাকবি। আর এই তাবিজটা ওর গলায় ঝুলিয়ে দিবি। দাদা বাসায় এসে কাকার গলায় তাবিজটা ঝুলিয়ে দেয়। ওই রাতে তেমন কিছু আর হয় না। সকাল হতে না হতেই কাকাকে সবাই ধরে ওই কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ কাকাকে তার সামনে বসিয়ে কি সব পড়তে থাকেন। আগুনে ফু দিয়ে আগুন অনেক উপরে উঠিয়ে দেন। কিছুক্ষণ পর কাকার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে এবং জিনটি কাকার শরীরে হাজির হয়। জিনটি জানায় যাকে লাথি দেওয়া হয়েছে সেই বিড়ালটি তার বাচ্চা। যাই হোক, এরপরে অনেক কিছু হয় এবং জিনটি কবিরাজের তুলনায় অনেক কম শক্তিশালী হওয়ায় কবিরাজ জিনটিকে তার মন্ত্রের মাধ্যমে আঘাত করেন এবং কাকার শরীরে থাকা জিনটি অনেক চিৎকার শুরু করে। জিনটি আঘাত সহ্য করতে না পেরে শরীর ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় এবং সে চলেও যায়। আমার কাকা এরপর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কবিরাজ জানান যে আর আমার কাকার কাছে সেই জিনটি আসবে না। কবিরাজ একটা তাবিজ দেন এবং 40 দিন তাবিজটি গলায় ঝুলিয়ে রাখতে বলেন। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না। ঘটনাটি পাঠিয়েছেন প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে দিয়েছেন সৌমিত্র রায়। অনেক অনেক ধন্যবাদ জানাই সৌমিত্র রায়কে আজকের অদ্ভুত এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই ঘটনাটি মূলত ভারতের 24 পরগনা জেলার কোনো একটি গ্রামে। এই ঘটনাটি বেশ পুরনো। ঘটনার সময়কাল ব্রিটিশ পিরিয়ডের দিকে। এই ঘটনাটি ঘটে আব্দুর রহিম নামক একজন মুসলিম যুবকের সাথে। এই ঘটনাটি মূলত একটি পুরনো বাড়ি এবং রহিম মিয়ার বাবার মৃত্যুর রহস্য নিয়ে। এই রহিম মিয়ার যখন 8 কিংবা 10 বছর বয়স ছিল তখন হঠাৎই তার বাবা মারা যায়। কিন্তু তার বাবার মৃত্যুটা ছিল খুবই অস্বাভাবিক। তার বাবা তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া একটি বিশাল বড় বাগান ঘেরা একটি বেশ পুরনো বাড়ির মালিক হন ওয়ারিশ সূত্রে। এই রহিম মিয়ার বাবারা ছিলেন 4 ভাই এবং তিনি ছিলেন সবার বড়। তো স্বভাবতই তিনি বড় থাকার সুবাদে তাদের বাপ দাদার সম্পত্তি তিনি দেখাশোনা করতেন। রহিম মিয়ার বাবা এবং চাচারা যেই পুরনো বাড়িটির মালিক হন সেই বাড়িটি ছিল তাদের গ্রাম থেকে বেশ দূরে এবং অনেকদিন সেখানে কেউ না থাকার কারণে বাড়িটি জায়গায় জায়গায় ভেঙে চলে যায়। এই বাড়িটির বর্ণনাটা আগে আপনাদের দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটি ছিল জঙ্গলের ভেতরের দিকে। বাড়ির চারদিকে ছিল বড় বড় সব গাছপালায় ভরা।
এবং এই বাড়িটার ঠিক পেছন দিকে ছিল একটা হিজল গাছ। গাছটি বেশ বড়সড় অবস্থায় ছিল। আর এই বাড়ির দক্ষিণ পাশে কিছুটা দূরে ছিল খুব পুরনো আমলের একটা বড়সড় দিঘি। এই দিঘিতে ছিল চুন এবং সুরকি দিয়ে বাঁধানো একটি সিঁড়ি। দিঘির পানিতে ছিল শ্যাওলা এবং কচুরিপানার বিভিন্ন জলজ লতাপাতায় ভরা। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যেত দিঘির পানি খুব স্বচ্ছ, টলটলে পরিষ্কার পানি। তো একদিন রহিম মিয়ার বাবা চিন্তা করলেন, এত বড় বাড়িটা অযত্নে পড়ে আছে, তো এটাকে যদি মেরামত করা যায় তাহলে হয়তো নতুন ভাড়াটিয়া পাওয়া যাবে বা নিজেরাও গিয়ে থাকা যেতে পারে। তো এইসব ভেবে তিনি কিছু টাকা পয়সা জোগাড় করেন এবং বাড়িটাকে মেরামত করার জন্য চিন্তা করেন। একদিন তিনি কয়েকজন মিস্ত্রি এবং লোকজন নিয়ে ওই বাড়িতে যান তাদের কাজ বুঝিয়ে দিয়ে আসার জন্য। রহিম মিয়ার বাবা সিদ্ধান্ত নেন যে সপ্তাহখানেকের ভেতরে তিনি কাজ শুরু করবেন। কিন্তু সেদিন রাতেই তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন কেউ একজন তাকে বলছেন তিনি যেন ওই বাড়িতে আর না যান এবং বাড়ি যেন মেরামত করা না হয়। এই স্বপ্নটা দেখার পর রহিম মিয়ার বাবা তেমন একটা গুরুত্ব দিলেন না। তিনি তার বাড়ি মেরামতের জোগাড় যন্ত্র শুরু করে দিলেন। ঠিক এর পরদিন রাতেও তিনি এই একই স্বপ্নটা আবার দেখেন। তিনি ভাবলেন যে এটা হয়তো তার মনের ভুল বা এরকম কিছু। রহিম মিয়ার বাবা টানা 5 দিন এই একই স্বপ্ন দেখলেন। তখন তিনি তার এই স্বপ্নের বিষয়টা তার পরিবারের কাছে তিনি জানান। তখন তার মা মানে রহিম মিয়ার দাদি তাকে বলেন যে যেহেতু বারবার একই স্বপ্ন দেখছো তাহলে বাড়ির কাজটা বন্ধ রাখাই ভালো হয়। রহিম মিয়ার বাবা তিনি এইসবের কোনো পাত্তা দিলেন না। 7 দিনের আগেই তিনি বাড়ির কাজ শুরু করে দেন। সেদিন সারাদিন মিস্ত্রিদের সাথে তিনি কাজের দেখাশোনা করেন এবং রাতে কিছুটা ক্লান্ত হয়েই তিনি বাড়ি ফিরলেন। এই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ঘটনা শুরু হয় সেদিন গভীর রাত থেকে। রহিম মিয়ার মা দেখেন যে তার স্বামী ঘুমের মধ্যেই খুব চিৎকার করে উঠছেন আর তিনি খুব ঘামছিলেন। তখন এই অবস্থা দেখে তিনি রহিম মিয়ার দাদিকে ডাক দেন। তারা সবাই যখন চলে আসেন, পরিবারের লোকজন চলে আসার পর দেখেন রহিম মিয়ার বাবার 2 পা এবং 2 হাত অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছে আর তিনি যন্ত্রণায় চিৎকার করছেন। কিছুটা সময় পরে তিনি স্বাভাবিক হন। সেদিন রাতে তিনি আবারও একটা খুবই ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি স্বপ্ন দেখেন সেই পুরনো বাড়ির পুকুরে তিনি লাশ হয়ে ভেসে আছেন। পরদিন সকালে তিনি তার পরিবারের সবাইকে সবকিছু খুলে বলেন এবং তখন সিদ্ধান্ত নিয়ে তিনি বাড়ির কাজ বন্ধ করে দেন। তখন রহিম মিয়ার বাবা সহ পরিবারের সবাই ভাবেন যে হয়তো আর কোনো সমস্যা হবে না, যেহেতু বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ হলে বোধহয় ভালো হতো, কিন্তু মূল ঘটনা শুরু হয় এখান থেকেই। পরদিন ভোরে সবার ঘুম ভাঙে রহিম মিয়ার মায়ের চিৎকারে। তিনি দেখেন যে তার ঘরের দরজা ঠিকই ভেতর থেকে বন্ধ করা, কিন্তু তার ঘরে তার স্বামী মানে রহিম মিয়ার বাবা নেই। তিনি সহ পরিবারের সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও আর তাকে খুঁজে পাওয়া যায় না। তারা বিভিন্ন হুজুর সহ অনেক কবিরাজের কাছেও যান তার বাবার সন্ধান পাবার আশায়, কিন্তু কেউ তাদের কোনো সমাধান দিতে পারে না। এইভাবে দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। রহিম মিয়ার বাবাকে আর পাওয়া যায় না। ঠিক 3 দিন পর তাদের গ্রামের কয়েকজন মানুষ তাদের ওই পুরনো ভাঙাচোরা বাড়িটার সামনে দিয়ে ফিরছিলেন। তখন তারা দেখতে পান দিঘির পানিতে কিছু একটা ভেসে আছে। তখন তারা সবাই তাড়াতাড়ি করে রহিম মিয়ার বাড়িতে খবর পাঠান। রহিম মিয়ার পরিবারের সবাই আসলে তারা দিঘিতে নামেন এবং তারা দেখেন যে সেটা আর কেউ নয়,
রহিম মিয়ার বাবার লাশ ভেসে আছে সেই দিঘিতে, যেই দিঘিতে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তার লাশ ভেসে থাকবে। প্রিয় লিসেনার্স, এখানে একটা কথা বলে রাখা ভালো যে রহিম মিয়ার বাবা নিখোঁজ হওয়ার পর পরিবারের সবাই যখন তাকে খোঁজাখুঁজি করেন, তারা কিন্তু ওই যে পুরনো বাড়িটা ছিল, ওই বাড়ি এবং ওই যে দিঘি, ওখানেও খুঁজে আসেন, কিন্তু তখন তারা কিন্তু কিছুই দেখেননি। তো যাই হোক, রহিম মিয়ার বাবার লাশটি দিঘি থেকে তুলে আনা হয়। তখন সেখানে যারা উপস্থিত ছিলেন তারা সবাই লাশটি দেখে প্রচন্ড ভয় পেয়ে যান, কারণ তারা দেখেন যে রহিম মিয়ার বাবার লাশটি যেন ফুলে ফেপে একটা ভয়ঙ্কর দানব বা দৈত্য আকৃতির রূপ ধারণ করেছে। লাশের চেহারা খুবই বিভৎস, চোখ দুটি যেন কোঠর থেকে বের হয়ে যাবে এমন একটা অবস্থা। তো এরপর তারা রহিম মিয়ার বাবাকে দাফন কাফন সম্পন্ন করেন। প্রিয় লিসেনার্স, এমন একটি ঘটনা কেন ঘটলো, কি ছিল এর পেছনে? ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা এখনো অনেক বাকি। রহিম মিয়ার দাদি যিনি ছিলেন, তিনি তার ছেলের এই ভয়ঙ্কর অস্বাভাবিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তো তিনি কি করেন, তিনি 2-3 গ্রাম পরে এক কবিরাজ টাইপের এক লোকের সন্ধান করেন। তিনি তার কাছে যান। ওই কবিরাজকে তিনি তার পরিবারের সাথে ঘটা, তার ছেলের সাথে ঘটা সব ঘটনাগুলো বিস্তারিত খুলে বলেন। ওই কবিরাজ লোকটি তার দাদির কাছ থেকে সব ঘটনা শুনে তার কাছে 2 দিনের সময় চেয়ে নেন। এর ঠিক 2 দিন পরে ওই কবিরাজ খুব ভোরে উপস্থিত হন করিম মিয়াদের উঠোনে। তিনি পরিবারের সবাইকে ডেকে বলেন, তোমাদের সমস্যা কিন্তু এখনো শেষ হয়নি, সমস্যা তো মাত্র শুরু। এই পরিবারের সবাইকে ওই দিঘি টেনে নিয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না তোমরা। কবিরাজের এই কথা শুনে সবাই খুব ঘাবড়ে যান। রহিম মিয়ার দাদি বলেন, কোনো একটা উপায় বের করেন। তখন কবিরাজ তাদের সবাইকে একটা করে তাবিজ দিয়ে যান আর বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত এই তাবিজ যেন কেউ না খোলে। প্রিয় লিসেনার্স, এতক্ষণ আপনারা শুনলেন রহিম মিয়ার বাবার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি এই ঘটনার শেষ পরিণতির দিকে। চলুন বাকি ঘটনা শুরু করি। বেশ কয়েক বছর পর একদিন রাতের বেলা রহিম মিয়াকে তার দাদি ডাকেন। তার দাদি তাকে বলেন, আমার সঙ্গে আয় রহিম, আয় আমার সঙ্গে। তখন রহিম মিয়া তার দাদিকে জিজ্ঞেস করেন যে আমরা কোথায় যাচ্ছি। তখন তার দাদি তাকে বলেন, আমরা হিজল গাছের কাছে যাব। রহিম মিয়া তার সাথে হাঁটা শুরু করে। তখন চারপাশে খুব ঝড় হচ্ছিল, চারপাশে ভয়ানকভাবে হাওয়া বইছিল। রহিম মিয়া স্পষ্ট শুনতে পাচ্ছিলেন শো শো করে শব্দ। তার মনে হচ্ছিল জঙ্গলটা যেন জেগে উঠেছে। রহিম মিয়ার সারা শরীরে একটা ঝিম ধরা অনুভূতি। তার পা দুটো যেন তার নিয়ন্ত্রণে নেই। তিনি জেগে আছেন, কিন্তু এক অদ্ভুত তন্দ্রা যেন তাকে ঘ্রাস করে রেখেছে। রহিম মিয়া তার দাদিকে অনুসরণ করেন এবং তাকে অনুসরণ করতে করতে এক সময় সেই ভয়ানক হিজল গাছের কাছে তারা চলে আসেন। রাতের হালকা চাঁদের আলোয় হিজল গাছটি যেন আরো রহস্যময় এবং ভয়ঙ্কর হয়ে উঠেছিল। রহিম মিয়ার কাছে মনে হলো গাছটির যেন প্রাণ আছে। গাছের গায়ে মনে হচ্ছিল অদ্ভুত ধরনের কালো কোনো প্রাণী বা কিছু একটা ঝুলে আছে। রহিম মিয়া অনুভব করলেন এই জায়গাটা অস্বাভাবিক রকম ঠান্ডা। যত সামনে এগোচ্ছিলেন চারপাশে ঠান্ডাটা যেন আরো বেড়ে চলছিল। এদিকে রহিম মিয়ার সারা শরীরে ওই তন্দ্রাচ্ছন্ন ভাব অবস্থায়ও একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি টের পাচ্ছিলেন। রহিম মিয়া চাঁদের আবছা আলো আধারিতে খেয়াল করলেন অন্ধকার জঙ্গলের ভেতরে কারা যেন এক গাছ থেকে আরেকটা গাছের আড়ালে খুব দ্রুত সরে যাচ্ছে। কিছু ছায়া ছায়া অবয়ব
তাদের ঠিক স্পষ্ট দেখা যাচ্ছিল না। তবুও কিছু যে একটা আছে তার অস্তিত্ব রহিম মিয়া বুঝতে পারেন। ঠিক এমন সময় সামনে তাকাতেই তিনি প্রায় চমকে ওঠেন। তিনি দেখেন তিনি তার দাদির পিছনে পিছনে এত দূর চলে এসেছেন, সেটা তিনি বুঝতেই পারেননি। ঠিক তখনই রহিম মিয়ার সামনে তাকাতেই তার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। রহিম মিয়া দেখলেন তার দাদিকে আচমকাই আগের থেকে অনেক লম্বা মনে হলো, কিন্তু তার দাদি তো এত লম্বা ছিল না। তাহলে কি তিনি চোখে ভুল দেখেছেন? রহিম মিয়া দেখতে লাগলেন তার দাদির সেই অস্পষ্ট ছায়া ছায়া অবয়বটা ধীরে ধীরে যেন আরো লম্বা হচ্ছে। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় তিনি দেখেন। তিনি দেখলেন তার দাদিরূপী ওই অবয়বটা যতই লম্বা হচ্ছিল, ঠিক ততই ধনুকের মতো বেঁকে যাচ্ছিল তার শরীর। রহিম মিয়া জিজ্ঞেস করলেন, দাদি, আর কত দূর যাব? এই কথাগুলো বলতে গিয়ে তিনি টের পেলেন কোন এক অজ্ঞাত কারণে তার জিভ আগের চেয়ে ভারী হয়ে গিয়েছে। তার কথা যেন জড়িয়ে যাচ্ছিল, কিন্তু তার জড়িয়ে যাওয়া অস্পষ্ট কথার কোনো জবাব দিল না তার দাদি। হিজল গাছের পাশের আগাছা ভরা বনের পথ ধরে ঘুরে ঘুরে তাকে আরো ভিতরে নিয়ে চলল তার দাদি। রহিম মিয়ার বুকটা এবার কেমন যেন কেঁপে উঠল। বনের ভেতরে কি আছে সেটা রহিম মিয়া জানেন। অনেক অনেক বছর আগে খনন করা 3টা দিঘি আছে। এই 3টি দিঘির মধ্যে একটা দিঘিতে রহিম মিয়ার বাবার ফুলে ওঠা বিকৃত মৃতদেহ বেশি উঠেছিল বহু বছর আগে। তখন তার বাবার মৃতদেহকে দেখতে খুবই ভয়ঙ্কর এবং বিভৎস দেখাচ্ছিল, ঠিক যেন দৈত্যের মতো। তখন রহিম মিয়া ভাবলেন যে তার সঙ্গেও কি সেই রকম ঘটনা ঘটতে পারে যা তার বাবার সাথে ঘটেছিল। রহিম মিয়ার তখনও পুরোপুরি হুঁশ না থাকলেও তিনি এইটুকু বুঝতে পারছিলেন যে তার সঙ্গে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। রহিম মিয়া মনে মনে আফসোস করলেন। তার সেই কবিরাজের দেওয়া তাবিজটি বাড়িতে রেখে বাইরে আসা মোটেই ঠিক হয়নি। তিনি দেখলেন তার সামনে দাদিরূপী সেই দীর্ঘ ছায়ামূর্তিটি এইবার আচমকাই এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। রহিম মিয়া ঘরের মধ্যেই সামনের দিকে তাকালেন। বিশাল বড় একটা দিঘি। দিঘিতে টলটল করছে কালচে শ্যাওলা রঙের পানি। চাঁদের ক্ষীণ আলো সেই পানির উপর পড়ার কারণে কেমন একটা উজ্জ্বল আলোর মতো চিকচিক করছিল। রহিম মিয়া খেয়াল করলেন সেই দীর্ঘ ছায়ামূর্তিটি এইবার ধীরে ধীরে দিঘির পানির মধ্যে নামতে শুরু করে। শান্ত পানিতে হঠাৎ নামলে যেমন ছপ ছপ শব্দ হয়, ঠিক সেই শব্দে চারদিকের অন্ধকার যেন শিহরিত হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে রহিম মিয়া স্পষ্ট বুঝতে পারলেন যে যাকে তিনি অনুসরণ করে এত দূর এসেছেন সে মোটেই তার দাদি নয়। এ অন্য জগতের কিছু একটা, যার কথা সেদিন তার কাকা তাকে বলেছিল। ঠিক তখন তার দাদিরূপী সেই জিনিসটা তাকে বলে উঠল, রহিম, জলে নামবি না? সেই একই ভয়ানক হাড় হিম করা ছিল একটা কণ্ঠস্বর, অবিকল তার দাদির মতো। কিন্তু এ তো তার দাদি নয়। এই বিশাল লম্বা ছায়ার মতো জন্তুটা মোটেই তার দাদি হতে পারে না। তিনি আবার শুনলেন, রহিম, পানিতে নেমে আয়। সেই অদ্ভুত ডাকের মধ্যে কি যেন একটা তীব্র আকর্ষণ ছিল। রহিম কোনোভাবেই নিজেকে আটকাতে পারলেন না। রহিম স্পষ্ট টের পেলেন না চাইতেও তার পা ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক পা করে রহিম মিয়া এগিয়ে যাচ্ছিল জলের দিকে। টলটলে কালো পানির মাঝে দাঁড়িয়ে সে ছায়ার মতন কালো অবয়বটা রহিম মিয়াকে ডাকছেন। তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পুকুরের দিকে। একদম যখন দিঘির কাছে এসে দাঁড়িয়েছিলেন, আচমকা তার কাছে মনে হলো ধমকা বাতাস ছুটল জঙ্গলের ভেতরে। আশেপাশের জঙ্গল যেন সেই প্রবল বাতাসের দাপটে কেঁপে উঠেছিল একবার।
রহিম মিয়া মুহূর্তেই তার সঙ্গী ফিরে পেলেন। পরক্ষণেই আবার সেই তন্দ্রাচ্ছন্নতা তাকে গ্রাস করল। তার মনে হলো সামনে তার নিশ্চিত মৃত্যু। পুকুরের জলে ঝাঁপ দেওয়ার জন্য পা এগিয়েছেন রহিম মিয়া। ঠিক তখন স্পষ্ট মনে হলো কেউ একজন যেন সজোরে এসে তাকে ধাক্কা দিয়ে দিল। রহিম মিয়া সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে পড়লেন। ওই পুকুরের পাড় থেকে বেশ কয়েক হাত দূরে ঘাসের উপরে গিয়ে তিনি পড়েন। সারা শরীর প্রচন্ড যন্ত্রণায় কোকিয়ে উঠলেন তিনি। এরপর চারদিকে আচমকায় যেন ঝাপসা হয়ে এলো। রহিম মিয়া বুঝতে পারলেন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আর নেই। চারপাশের ক্ষীণ আলো ক্রমশ যেন আরো ক্ষীণতর হয়ে আসছে। রহিম মিয়া বুঝতে পারলেন তিনি জ্ঞান হারাচ্ছেন। তার মন ক্রমশ হারিয়ে যাচ্ছে চেতনা থেকে অবচেতনের গভীর অন্ধকারে। শুধু চোখ বন্ধ করার আগ মুহূর্তে তার কাছে যেন মনে হলো একটা মুখ যেন তার মুখের উপরে ঝুঁকে এসে পড়ল। তারপর তার আর কিছুই মনে নেই। প্রিয় লিসেনার্স, রহিম মিয়ার যখন জ্ঞান ফিরল তিনি দেখলেন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তার মা এবং তার দাদি দুজনেই তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছিল। এদিকে রহিম মিয়া কিছুই বুঝতে পারছিলেন না। তিনি পরে জানতে পারলেন দীর্ঘ 4 দিন পর নাকি তার জ্ঞান ফিরেছে। তারপর রহিম মিয়া আর কোনোদিন তাদের ওই বাড়িতে যাননি। রহিম মিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মামার বাড়িতে। তার জীবনের বাকি অর্ধেকটা সময় তার মামার বাড়িতেই কেটেছে। তাদের পৈতৃক বাড়িটি কিন্তু এখনো সেভাবেই পড়ে আছে। বাড়ির পেছনে সেই ভয়ানক অদ্ভুত জঙ্গলটা এখনো আছে। ওই বাড়ি সম্পর্কে আরেকটু কথা বলি। মাঝখানে যখন শুনেছিলাম জায়গাটা প্রমোটিং হবে, নতুন বহুতল আবাসন তৈরি হবে, কিন্তু সেটা আর হয়নি। কারণ প্রমোটারের লোকজন দূরাতের বেশি ও বাড়িতে কেউ থাকতে পারেনি। রহিম মিয়ার মনে সেই রাতের ঘটনাটি খুব প্রভাব ফেলেছিল। কি আছে ওই জঙ্গলে এবং দিঘিতে, আর সেদিন তিনি কি দেখেছিলেন? ওই বিশাল ছায়ার মতো যন্ত্রটা আসলে কি ছিল? এই কোনো প্রশ্নের যথাযথ উত্তর তিনি কোনোদিন পাননি। সেই যে তান্ত্রিক যিনি তাকে তাবিজখানা দিয়েছিলেন তার কাছে জানতে চাইলে সেসব প্রশ্ন শুনে মুচকি হেসে বলেছিলেন, সবকিছুর কি আর নাম হয় নাকি রহিম? গোরস্থান তো ভালো জায়গা না। মানুষের শরীরগুলো সব মাটির নিচে পচে যাচ্ছে। কি মনে করো ওখানে কি ভালো কিছু ঘুরে বেড়ায়? এর বেশি তান্ত্রিক আর কিছুই বলল না। কিন্তু রহিম মিয়া নিজে একটা উত্তর বের করেছেন। তবে এটা আপনাদের বিশেষ হবে কিনা জানি না। রহিম মিয়া ওই রাতে জ্ঞান হারানোর আগে একখানা মুখ তার মুখের উপরে ঝুঁকে পড়তে দেখেছিলেন। যে মুখটা রহিম মিয়ার মুখের উপরে ঝুঁকে পড়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু তিনি সেই মুখটা দেখেছিলেন। রহিম মিয়ার বিশ্বাস ওই রাতে সেই তাকে বাঁচিয়েছিল। শুধু সেই রাতে কেন, ওই বনের মধ্যে তার যে কোনো ভয়ঙ্কর ক্ষতি হয়নি তাও ওনার জন্যই হবে। সেই রাতে দেখা সেই মুখটি রহিম মিয়ার বড় চেনা। ওই মুখটি ছিল রহিম মিয়ার বাবার মুখ। রহিম মিয়ার ভাষ্যমতে ওই রাতে এক মুহূর্তের জন্য তিনি তার বাবাকেই দেখেছিলেন। তবে সেই রাতে তার বাবাকে মোটেই কিন্তু বিবস্ব এবং কুৎসিত দৈত্যের মতো মনে হয়নি তার কাছে। তিনি তার বাবাকে দেখেছিলেন সুন্দর পবিত্র মায়াভরা চোখ দুটো নিয়ে এক দৃষ্টিতে তিনি তাকিয়েছিলেন রহিম মিয়ার দিকে। ঠিক যেমন তার ঘরের দেয়ালে টাঙানো ছবির ভেতর থেকে তার বাবা তার দিকে তাকিয়ে থাকে। রহিম মিয়ার মতে যে যাই বলুক, বাবারা মরে গেলেও দৈত্য হয়ে যায় না, বাবারা বাবাই থাকে। প্রিয় লিসেনার্স, কি মনে হয় আপনাদের রহিম মিয়ার সাথে যে এই ঘটনাটা ঘটেছে এর রহস্যটা কি? যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। মহান সৃষ্টিকর্তার নিকট ফরিয়াদ থাকবে এই ধরনের অলৌকিক সব সমস্যা থেকে তিনি যেন আমাদের
হেফাজত করেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।